সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আমার আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার অনার্স দ্বিতীয় বর্ষ ছাত্ররা, তোমাদের সাথে আজকে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম ক্লাসে আমরা একটা একবীজপত্রী উদ্ভিদ গোত্র নিয়ে আলোচনা করব। আমাদের গত ক্লাসে আমরা অলরেডি গোত্র নিয়ে আলোচনা শুরু করেছি। আমরা আলোচনা করছিলাম একবীজপত্রী উদ্ভিদের গোত্র নিয়ে। তো সিলেবাস অনুযায়ী, অ্যাকর্ডিং টু সিলেবাস, আমরা প্রথমে কি টাইফেসি পরিবারটা পড়েছি একবীজপত্রী উদ্ভিদের। আর আজকে আমরা যে উদ্ভিদ গোত্রটা নিয়ে আলোচনা করব একবীজপত্রী উদ্ভিদের, সেটা হচ্ছে এরিকেসি, যেটা তোমরা আরেকটা নামে জানো যে পালমিনাম, তাই না? এরিকেসি আরেকটা নাম আছে, যে এটা একটা কি কনজার্ভ নেম, তাই না? যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে উদ্ভিদের গোত্রের নামের শেষে কি হয়, এসিতে শেষ হয়েছে। তো এখানে এরকম 7টা পরিবার আছে, যেগুলো আলাদা কনজার্ভ নেম যখন পড়িয়েছিলাম তখন এটা নিয়ে আলোচনা করেছিলাম যে 7টা পরিবার আছে, আর ব্যতিক্রম যেটা আলাদা করে একটা কনজার্ভ নেম আছে, যেমন হচ্ছে যে পালমি, ঠিক আছে? এটা আরেকটা নাম যেটা এরিকেসি। আমরা সে একবীজপত্রী উদ্ভিদ পরিবারটা নিয়ে আলোচনা করব। এটা এরিকেসি পরিবার, এরিকেলিস বর্গ, এবং হচ্ছে এরিসিডি হচ্ছে সাবক্লাস। সাবক্লাস কি? এরিসিডি। আর লিলিওপসিডা যেটা হচ্ছে মনোকডের ক্লাস হচ্ছে লিলিওপসিডা, ঠিক আছে? একবীজপত্রী শ্রেণী। তো আমরা আজকে এরিকেসি নিয়ে আলোচনা করব। এরিকেসি যে একবীজপত্রী, আমরা যখন গোত্র নিয়ে আলোচনা করব তখন সেখানে কি আমরা বলেছি যে উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য, যেগুলো আমরা যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব কি এর স্বভাবটা কিরকম, যেটা মরফোলজি অনুযায়ী স্বভাব, মূল, কাণ্ড, পাতা, ফুল, পুষ্পবিন্যাস, পুংকেশর, স্ত্রীকেশর, যেগুলো আমরা অন্তর্গঠনে পাই, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা একটা উদ্ভিদের যে গোত্রগুলো আছে, গোত্রের মধ্যে যে গণগুলো আছে তাদের মধ্যে একটা গণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা গণের একটা প্রজাতি নিয়ে স্পেসিফিক সেটা আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের আজকে আলোচনার বিষয় কি বললাম, যে এরিকেসি পরিবার, সেটা হচ্ছে একটা একবীজপত্রী উদ্ভিদ পরিবার। সেই উদ্ভিদ পরিবারের এই এরিকেসি পরিবারের এই পালমি যেটা, সেটা হচ্ছে 212টি গণ রয়েছে, ঠিক আছে? গণ কয়টি? 212টি গণ, এবং হচ্ছে প্রায় 2780টি প্রজাতি রয়েছে। এর আগে যখন টাইফেসি পড়েছিলাম সেখানে মাত্র কয়টা পেয়েছিল? 3টা, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে যে এখানে হলো 212টি গণ এবং 2780টি কি প্রজাতি রয়েছে। এটার বিস্তৃতিটা কি? এরিকেসি গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল এবং হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে এটার বিস্তৃতি দেখা যায়, ঠিক আছে? বহুল পরিমাণে দেখা যায়। এবং এটা হচ্ছে উদ্ভিদের একবীজপত্রী উদ্ভিদের যে গাছগুলোকে আমাদের চিনতে পারি কি, যেটা বলি যে অনেক লম্বা কতগুলো গাছ আছে। নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে একবীজপত্রী যদি বলি যে প্রথমে যে নামগুলো আসে উদাহরণের মাঝে, যেটা হচ্ছে যে নারিকেল বলো, সুপারি বলো, তাল বলো, যেগুলো কি বলি যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই তাল গাছ হচ্ছে একবীজপত্রী এরিকেসি গোত্রের, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে কি বলেছে, তাল, সুপারি, নারকেল, আমি কিভাবে বললে হবে? বটানিক বলতে কিভাবে বলতে হবে? বৈজ্ঞানিক নাম বলতে হবে, তাই না? আমরা তাহলে কি এই উদ্ভিদ পরিবারের কয়েকটা গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম জেনে নিই, যে এই গোত্রের উল্লেখযোগ্য কতগুলো উদ্ভিদ রয়েছে সেগুলো। তো আমি কি বলেছি, এই গোত্রটা হচ্ছে 212টি গণের এবং 2780টি প্রজাতি রয়েছে, এবং গ্রীষ্মমণ্ডলীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চলে এক বিস্তৃতি দেখা যায়, ঠিক আছে? আমি কয়েকটা উল্লেখযোগ্য উদ্ভিদের নাম লিখছি তোমাদেরকে। এখান থেকে এই গোত্রের কতগুলো উল্লেখযোগ্য উদ্ভিদের নাম পড়তে হবে। প্রত্যেকটা গোত্র যখন পড়বে তার কতগুলো উল্লেখযোগ্য গোত্রের নাম শিখতে হবে, ঠিক আছে? সরি, গণ প্রজাতি বা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এইখানের উল্লেখযোগ্য কি, কোকোস নুসিফেরা। এটা কি? এটা নিশ্চয় সবাই জানো যে নারকেল বা ডাব সবাই পরিচিত, সেই ডাব ইয়াটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কোকোস নুসিফেরা নারিকেল, তাই না? আরেকটা কি বলতে পারি, এই সিজনে শীতকালে যেটা অনেক খাওয়া হয়, অনেক বেশি, এটা হচ্ছে গরমের সিজনে প্রচুর খাওয়া হয় ডাব, যেটা কচি ইয়াটা। আর শীতকালে আমরা যেটা খাই, খেজুরের রস বা খেজুরের গুড়, সবাই কম বেশি পিঠাপুলিতে ইউজ করি, যে খাওয়া হয় আমাদের, সে খেজুরের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? এটা কি? নারিকেল, যেটা কচি অবস্থা আমরা কি বলি? ডাব বলি, তাই না? আর এটা হচ্ছে কি? ফোনিক্স
সিলভেস্ট্রিস এটা হচ্ছে খেজুর, একটা গরমকালের একটা হচ্ছে শীতকালের ফল, ঠিক আছে। বোরাসাস ফ্ল্যাভিলিফেরা এটা হচ্ছে তাল, এটাও গরমকালে ভাদ্র মাসের ফল, ঠিক আছে, যে বাংলা নাম। বেত, বেতের সাথে কম বেশি সবাই আমরা পরিচিত। তারপর আছে নিপা ফ্রুটিকেন্স, এটা আমরা জানি তাই না, সুন্দরবনে একটা যে উদ্ভিদ, একটা উল্লেখযোগ্য একটা উদ্ভিদ নিপা ফ্রুটিকেন্স, যেটা হচ্ছে গোলপাতা বলা হয় তাই না। ক্যালামাস হচ্ছে ব্যাট। ঠিক আছে, আরেকটা উল্লেখযোগ্য আছে যেটা প্রায় এন্ডেমিক হয়ে যাচ্ছিল, আমাদের কলেজে গার্ডেনে আছে, এইটা একটা খুবই উল্লেখযোগ্য উদ্ভিদ যেটা হচ্ছে করিফা, করিফ তালিপাম, যেটা তোমরা নাম জানো। একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু মানে ইয়াতে ছিল, গার্ডেনে ছিল, সেটা 2008-এর কথা, এবং 9-এর দিকে সেটা ফল দিয়ে মারা যায়। সৌভাগ্যক্রমে এটা থেকে কিছু বীজ রাখা হয়েছিল বলে ওইখান থেকে কিন্তু পরবর্তীতে অনেক গাছ কিন্তু এটা ইয়া করা হয়েছিল না, তো এটাও কিন্তু তোমাদের এন্ডেমিক হয়ে যাচ্ছিল, ঠিক আছে, যে এন্ডেঞ্জার স্পিসিস হিসেবে ছিল, যে করিফা টালিয়ারা, যেটা তালিপাম, ঠিক আছে। তালিপাম যেটা, সেটা একটা উল্লেখযোগ্য উদ্ভিদ, এটা একটা শোভাবর্ধনকারী উদ্ভিদ, আমাদের ঢাকা কলেজে আছে, ঠিক আছে, যে মেইন গার্ডেনে তোমরা এটা দেখতে পারবে, যে করিফা টালিয়ারা, যেটা তালিপাম, উল্লেখযোগ্য একটা উদ্ভিদ, ঠিক আছে। তো আমরা কি কি লিখলাম, ও সরি মুছে দিচ্ছি, কোকোস নুসিফেরা, ফোনিক্স সিলভেস্ট্রিস এটা নারিকেল, এটা খেজুর, যেটা বোরাসাস ফ্লেভিফেরা, আর একটা হচ্ছে ক্যালামাস যেটা বলেছি, এটা ব্যাট, আর হচ্ছে নিপা ফ্রুটিকেন্স গোলপাতা, করিফা টালিয়ারা যেটা হচ্ছে তালিপাম। এগুলো হচ্ছে এই এরিকেসি পরিবারের উল্লেখযোগ্য উদ্ভিদ সমূহ, যেগুলোর বৈজ্ঞানিক নাম তোমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো আমরা জেনে গেলাম যে এই গোত্রের উল্লেখযোগ্য উদ্ভিদগুলো কোনগুলো, বা মেইন প্রজাতিগুলো কোনগুলো, উদ্ভিদ প্রজাতিগুলো। এখন আসলে এগুলোর উদ্ভিদের কি টাইপের উদ্ভিদ বুঝতেই পারছো, যে এটা হচ্ছে কি বৃক্ষ বা গুল্ম টাইপের উদ্ভিদ। তবে কতিপয় ক্ষেত্রে, যে এখানে কিন্তু সবগুলো লিখেছি, সবগুলো কি বৃক্ষ গুল্ম ছিল, একটা কি ছিল, একটা কিছু অল্প কিছু প্রজাতি তবে আরোহী হতে পারে, যেমন হচ্ছে ব্যাট, ক্যালামাস যেটা হচ্ছে যে সেটা আরোহী। তো অধিকাংশ উদ্ভিদই যেটা হচ্ছে যে বৃক্ষ বা গুল্ম হতে পারে এই উদ্ভিদগুলো। এবং উদ্ভিদে যে এটা এটা হচ্ছে তোমার কাণ্ডটা হচ্ছে অশাখ, বুঝতেই পারছো যে তাল, নারিকেল, সুপারি যা তোমরা দেখেছো সেগুলা কি, যে একক কাণ্ড বিশিষ্ট, তাই না, কোনো শাখা প্রশাখা নাই, সেটাকে বলা হচ্ছে যে অশাখ। কাণ্ডটা তাহলে কিরকম, আমি যদি একটা মেইন উদ্ভিদ আঁকি গাছে, দেখো এরকম টাইপের কাণ্ড, ঠিক আছে। এবং এটা আমি বললাম যে আজকে আমরা একটা উদ্ভিদ, এই পরিবারের একটা উদ্ভিদ প্রজাতি নিয়ে আলোচনা করব। দেখো তো তোমরা ছবি দেখে চিনতে পারো কিনা কোনটা নিয়ে আমরা আলোচনা করছি। গাছের পাতা তো আসলে সবুজ হওয়া উচিত, তাই না। বুঝতে পারছো কোন উদ্ভিদটা নিয়ে আলোচনা করছি।
আসলে আঁকতে গেলে অনেক সময় লাগবে বলে আঁকতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে এই ফলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে নারকেল। হ্যাঁ, নারকেল গাছ, যেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে কি কোকোস নুসিফেরা। ঠিক আছে, আমরা আজকে এই উদ্ভিদটা নিয়ে আলোচনা করব এই গোত্র থেকে। ঠিক আছে, তো এইটার কাণ্ডটা হচ্ছে কি অশাখ, অনেক লম্বা, প্রায় 20 মিটার লম্বা হতে পারে, যেটা কিনা নারকেল গাছের ক্ষেত্রে নারকেল বা সুপারি গাছের ক্ষেত্রে 20 মিটার লম্বা হতে পারে। এবং হচ্ছে কাণ্ডের গায়ে কি থাকে, যে অসংখ্য গুচ্ছ আকারে গুচ্ছ মূল থাকে যে কাণ্ডের গায়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে মূল। হ্যাঁ, এবং হচ্ছে কাণ্ডটা বেশ শক্ত মোটা। ঠিক আছে, আর এই উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে যে কাণ্ডের গা থেকে যখন পাতাগুলো ঝরে পড়ে তখন এক ধরনের বিশেষ চিহ্ন দেখা যায়, যেটাকে বলা হয় লিভ স্কার, যেটা এই উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য এই গোত্রের। হ্যাঁ, কি দেখা যায়, লিভ স্কার, পত্র চিহ্ন। ঠিক আছে, যে লিভ স্কার দেখা যায়, যেটা কি কাণ্ড থেকে যখন পাতাগুলো ঝরে যায় তখন এক ধরনের দাগ থেকে যায় কাণ্ডের গায়ে, সেটাকে বলা হয় কি লিভ স্কার। তো এটা হচ্ছে কাণ্ড অসংখ্য মোটা, বেশ শক্ত, এবং হচ্ছে কি তো এইখানে গায়ের মধ্যে কি থাকে, যে অনেকটা গুচ্ছ মূল থাকে। গুচ্ছ আকারে মূল বের হয়। এবং পাতাগুলো কি সরল বা যৌগিক পাতা, এবং হচ্ছে কি পাতাগুলো তোমার হচ্ছে উপপত্রবিহীন। হ্যাঁ, লম্বা বৃন্ত থাকতে পারে, উপপত্রবিহীন, এবং হচ্ছে যে এটা কি কচি পাতাগুলো কি গুটিয়ে থাকে, যেটাকে বলা হয় প্লিকেট বলা হয়। কি বলা হয়, প্লিকেট। ঠিক আছে, প্লিকেট বলা হয়, যেটা হচ্ছে কচি পাতাগুলো গুটিয়ে থাকে। এখানে উপপত্রবিহীন সরল পাতা বা যৌগিক পাতা দেখা যায়, এবং হচ্ছে পাতাগুলোতে কি থাকে, উপপত্রবিহীন, যেটা বললাম যে উপপত্র থাকে না পাতাগুলোতে, এবং বৃন্ত থাকে লম্বা। আর হচ্ছে আরেকটা জিনিস বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কচি পাতাগুলো গুটিয়ে থাকে এক্ষেত্রে। ঠিক আছে, আর যেটা বলেছি যে এই পরিবারের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গাছগুলো অনেক লম্বা হয়, ব্যতিক্রম হচ্ছে ক্যালামাস বা বেতের ক্ষেত্রে গাছগুলো কিছুটা খাটো হয়। এবং হচ্ছে এই উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে কাণ্ডের উপরে যে পাতাগুলো আছে অনেকটা মুকুটের থাকে, মাথায় যেটা থাকে, যেটা আমরা বলি না যে মাথায় পরে যে মুকুট বা তাজ বলি, সেরকম আর কি, যে পাতাগুলো দেখো মানে অসংখ্য একটা কাণ্ড, তার উপরে পাতাগুলো কি থাকে, যে মুকুটের মতো করে থাকে। অবশ্য এটা ব্যতিক্রম আছে কি ক্যালামাসের ক্ষেত্রে এটা দেখা যায় না, বাকি তাল বলো, নারকেল বলো, সুপারি বলো, সেগুলোতে দেখা যায়। আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো হয়তো, যে তাল গাছে যেটা দেখেছো যে পাতাগুলো যে থাকে, সেখানে পাতার কিনারাগুলো কি গভীরভাবে কর্তিত থাকে। এটা হচ্ছে তালের ক্ষেত্রে দেখা যায়, যে যেটা বোরাসাস, যেটা বৈজ্ঞানিক নাম বলেছি বোরাসাস ফ্লেভিফেরা, সেখানে দেখা যায় কি যে পাতার কিনারাটা গভীরভাবে কর্তিত থাকে। ঠিক আছে, তো এই হলো এইটা মোটামুটি যে মেইনটা ইয়াটা গাছের যে বৈশিষ্ট্য, যেটা বললাম যে আমরা কাণ্ডের বৈশিষ্ট্য বা কাণ্ডের বৈশিষ্ট্য এবং হচ্ছে পাতার বৈশিষ্ট্য বললাম। এরপর কি আসবো বলো, পরের পয়েন্ট কি? পরের পয়েন্ট আসতেছে, আমরা প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে সিরিয়ালে আমরা যখন বৈশিষ্ট্যগুলো পড়বো, মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, স্বভাব, কাণ্ড, পাতা, তারপর কি পুষ্প, পুষ্প বিন্যাস। পুষ্প বিন্যাসটা কি, যে শাখা পুষ্পগুলো যে পদ্ধতিতে, সহজ ভাষায় যদি বলি, যে যেভাবে পুষ্পগুলো বিন্যস্ত থাকে সেটাই হচ্ছে পুষ্প বিন্যাস বলা হয়, যে পুষ্প বিন্যাসগুলো। তো এক্ষেত্রে পুষ্প বিন্যাসটা হচ্ছে সরল বা যৌগিক স্প্যাডিক্স বলা হয়। এবং সেক্ষেত্রে যেটা কি দেখা যায়, যে পুষ্প বিন্যাসের ক্ষেত্রে পুষ্প বিন্যাসটা কি বলেছি, যে সরল বা যৌগিক স্প্যাডিক্স বলা হচ্ছে। এবং এটাতে কি থাকে, এক বা একাধিক নৌকা সদৃশ্য, যেটা যে ব্র্যাক বা মঞ্জুরি যেটা বলা হয়, যে মঞ্জুরি দণ্ডের মতো ব্র্যাকটা কি করে, যে পুষ্পটাকে আবৃত করে রাখে আংশিক বা সম্পূর্ণভাবে, সেটাকে বলা হয় স্প্যাদ বলা হয়। তো এই ক্ষেত্রে ব্র্যাকটা স্প্যাদের মতো, যেটা স্প্যাদ বলা হচ্ছে, যেটা কি নৌকা সদৃশ্য দেখতে, সেই মঞ্জুরি দ্বারা ইয়াটা দ্বারা স্প্যাদ দ্বারা, এক বা একাধিক স্প্যাদ দ্বারা এই পুষ্প মঞ্জুরিটা আবৃত থাকে। ঠিক আছে, একক পুষ্প যেমন দেখা যায়, যে যখন যে ক্ষেত্রে পুষ্প বিন্যাসী পুষ্পগুলো কি একক অবস্থায় থাকে, এক একটা পুষ্প আলাদা আলাদা থাকে, সেটা হচ্ছে একক পুষ্প। যখন অনেকগুলো পুষ্প একত্রে থাকে সেটা হচ্ছে পুষ্প মঞ্জুরি। হ্যাঁ, অনেকগুলো পুষ্প যখন একত্রে কোনো ইয়াতে থাকে, সালামিসের মধ্যে বা কোনো রিসিপ্টাকলে বা যেখানে ধারকে থাকে, সেটা হচ্ছে কি পুষ্প মঞ্জুরি অনেকগুলো। যেমন রঙনের ক্ষেত্রে বলতে পারো, এই যে নারকেলের ক্ষেত্রে যে ছড়াটা থাকে সেটাকে বলা হচ্ছে যে পুষ্প মঞ্জুরি। এক্ষেত্রে পুষ্প মঞ্জুরিটা কি করে, যে এক বা একাধিক স্পেদ দ্বারা আবৃত থাকে। কিরকম সেটা,
আমি তোমাদের দেখাচ্ছি, দেখো অনেকটা কিরকম বাঁকানো না, নৌকা সদৃশ্য বলা হচ্ছে এটাকে, যে এটা টাইফাসি ফ্যামিলিতেও আমরা লক্ষ্য করেছি এই জিনিসটা, যে টাইফাসি ফ্যামিলিতেও এই স্পেয়ার দেখা যায়। ঠিক আছে, তো এখান থেকে কি হয় যে এক বা একাধিক স্পেয়ার দ্বারা এই পুষ্পমঞ্জুরিগুলো আবৃত থাকে, এবং এই পুষ্পমঞ্জুরি কোথা থেকে বের হয়? কাণ্ডের পাতার কক্ষ থেকে বের হয় এগুলো। ঠিক আছে, এই পুষ্পমঞ্জুরিগুলো প্রথম দিকে কি থাকে? শক্ত, মোটা এবং এক বা একাধিক কি দ্বারা? স্পেদ দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, তোমরা ডাব ডাব বা নারকেলের ক্ষেত্রে দেখেছো না, ডাবের ছড়া থেকে যেরকম প্রথমে বের হয় ইয়েলো কালার ছড়া দেখা যায়, সেগুলো আবার কি থাকে? প্রথমে একটা শক্ত মোটা আবরণ, যেটা বললাম যে একটা খোলকের মধ্যে থাকে, পাতার পক্ষ থেকে বের হয়, এক বা একাধিক স্পেদ দ্বারা আবৃত থাকে। প্রথম দিকে এটা কি কাণ্ডের সাথে ইয়াতে আবৃত থাকে, এবং হচ্ছে পাতার কক্ষ থেকে, কাণ্ডের এখানে যে পাতার কক্ষ থেকে এই ইয়াটা পুষ্পমঞ্জুরিটা বের হয়, এবং সেটা প্রথম দিকে কি আবৃত থাকে এক বা একাধিক শক্ত স্পেদ দ্বারা। পরবর্তীতে দেখা যায় যে এটা লম্বালম্বি ফেটে যায়, এবং এই স্পেদ গুলো এবং এই পুষ্পমঞ্জুরি গুলো বেরিয়ে পড়ে। আমি সম্পূর্ণটা আঁকছি না, জাস্ট একটু স্যাম্পল দেখালাম যে এরকম থাকে। ঠিক আছে, তো এই যে এরকম এরকম প্রতিটাতেই থাকে যে এক বা একাধিক, যেটা বললাম যে স্পেদ দ্বারা আবৃত থাকে, এবং হচ্ছে এটা এক সময় কি করে লম্বালম্বি ভাবে ফেটে যায়। কোন কোন প্রজাতিতে দেখা যায় যে এই এরিকেসি ফ্যামিলির কথা বলছি, যে কোন কোন প্রজাতিতে দেখা যায় জীবন চক্রের শেষের দিকে শীর্ষ থেকে একটা পেনিকল বের হয়, এবং এভাবে তারা কি করে জীবন চক্রটা সম্পন্ন করে। ঠিক আছে, আচ্ছা এরকম আর কি, যে যেটা বললাম এই এটা খেয়াল করতে পেরেছো নিশ্চয়, যে ছবিটা এই যে স্পেডটা কিরকম থাকে, এরকম এই যে এটা লম্বা অনেকটা কিরকম ব্রাউনিশ কালার থাকে। তোমরা অরিজিনালি যারা দেখেছো তারা বলতে পারবে, নিশ্চয় খেয়াল করেছো এটা, যে ভিতরে এরকম থাকে একটা খোলকের নৌকা সদৃশ্য একটা খোলস বলা যায়, যে এটা স্পেড ব্যাক, এটা যে এক ধরনের ব্র্যাক, এটা স্পেড, এটাকে বলা হচ্ছে কি স্পেড। ঠিক আছে, যেটা বললাম যে নৌকা সদৃশ্য একটা ব্র্যাক। তো এই স্পেদের ভিতরে কি থাকে? এই যে পুষ্পমঞ্জুরি, এটা তার পুষ্প বিন্যাসের ছবি। ঠিক আছে, এই পুষ্পমঞ্জুরিটা পাতার পক্ষ থেকে উৎপন্ন হয়, এবং প্রথম দিকে কি থাকে? একটা শক্ত আবরণের মতো এক বা একাধিক স্পেয়ার দ্বারা আবৃত থাকে, এবং একটা সময় এটা ফেটে যায়, ফেটে গিয়ে এগুলো মঞ্জুরিগুলো বেরিয়ে পড়ে। ঠিক আছে, এবার আসো পুষ্পটা কিরকম। তো এক্ষেত্রে পুষ্পটা হচ্ছে ক্ষুদ্র, বেশ বুঝতেই পারছো যে সাইজ দেখে যে ওই পুষ্পটা হচ্ছে ক্ষুদ্র আকার, এবং হচ্ছে এক লিঙ্গ হতে পারে, এবং উভলিঙ্গ খুব কম ক্ষেত্রে উভলিঙ্গ হতে পারে, যেমন হচ্ছে লিকোয়ালার ক্ষেত্রে এটা উভলিঙ্গ হতে পারে। কিসের ক্ষেত্রে? লিকোয়ালা, এটা একটা প্রজাতি এরিকেসি ফ্যামিলির। এই ক্ষেত্রে দেখা যেতে পারে যে এটা কি উভলিঙ্গ হতে পারে, নাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পুষ্পটা হচ্ছে ক্ষুদ্র এক লিঙ্গ, সহবাসী হতে পারে, ভিন্নবাসী হতে পারে। এবং হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো যে সহবাসী কি ভিন্নবাসী কি, যখন কিনা একই উদ্ভিদে কি স্ত্রী এবং পুং দুইটাই থাকে, সেটা কি বলা হচ্ছে যে কি সহবাসী, এবং হচ্ছে যখন কিনা দুইটা আলাদা আলাদা থাকে সেটাকে হচ্ছে কি ভিন্নবাসী বলা হয়। আর এক লিঙ্গ হচ্ছে যে যে সমস্ত উদ্ভিদে গুলো পুংকেশর বা স্ত্রীকেশর যে কোনো একটা থাকে, পুং বা স্ত্রী হিসেবে থাকে, সেটাকে বলা হয় এক লিঙ্গ স্ত্রী হতে পারে, এক লিঙ্গ পুং হতে পারে। আবার যখন কিনা পুংকেশর এবং স্ত্রীকেশর দুইটাই থাকে, সেই ধরনের পুষ্পকে বলা হয় উভলিঙ্গ। এবং হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ক্ষেত্রে এটা বহু প্রতিসম। বহু প্রতিসম কেন? যে যখন ফুলটাকে যদি কোনো উদ্ভিদের পুষ্পে ফুলটাকে যদি তোমার হচ্ছে যে কোনো ভাবে ভাগ করা হয়, যে কোনো তলে ভাগ করা হয়, ভাগ করে সমান দুইটা অংশে ভাগ করা যায়, তবে সেটাকে বলা হয় বহু প্রতিসম। আমরা যখন গোত্র পড়ছি আমরা এই টার্মগুলো জানবো, এক প্রতিসম কি, বহু প্রতিসম কি, সমাঙ্গ, অসমাঙ্গ, উভলিঙ্গ, এক লিঙ্গ, এরকম অসংখ্য টার্ম রয়েছে।
ঠিক আছে, সেটা মূলের ক্ষেত্রে বলো, কাণ্ডের ক্ষেত্রে বলো, পুষ্পের ক্ষেত্রে বলো, এগুলো হচ্ছে মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে বিভিন্ন ট্যাক্সোনমিক গুরুত্বপূর্ণ টার্ম, ঠিক আছে, মানে শব্দ, বিভিন্ন ধরনের যে এক একটা বৈশিষ্ট্য এগুলো। তো বহু প্রতিসমটা কি বললাম, যে কোনো ভাবেই ভাগ করা হোক না কেন, যে সমান দুইটা অংশে ভাগ, যে কোনো তল দিয়ে ভাগ, মানে যে কোনো ভাবেই একে বিভক্ত করা হোক, সেটা দুইটা সমান অংশে ভাগ করা গেলে সেটাকে বলা হয় বহু প্রতিসম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে পুষ্পটা হচ্ছে কি বহু প্রতিসম। আর এক প্রতিসমটা কি, যখন শুধুমাত্র মানে যে কোনো তলে ভাগ একটা মাত্র দুইটা অংশে ভাগ করা যাবে, যে কোনো একটা তলে ভাগ করলে দুইটা অংশ ভাগ করা যাবে, সেটাকে বলা হচ্ছে যে এক প্রতিসম। আর অপ্রতিসম আরেকটা টার্ম আছে, যেটা মানে এটা হচ্ছে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে যে ভাগটা, সেটাকে হচ্ছে অপ্রতিসমের ক্ষেত্রে যে কোনোভাবে এটাকে সমান দুইটা অংশে ভাগ করা যাবে না, সেটাকে বলা হচ্ছে যে অপ্রতিসম। তো এক্ষেত্রে লিকুয়ালাটাতে কি বলেছি, যেটা উভলিঙ্গ। আমি এই ছবিটা মুছে দিচ্ছি, এখানে আমাকে আরো ছবি আঁকতে হবে। তো এটা গেল পুষ্পের বৈশিষ্ট্য, আমরা পুষ্প বিন্যাস বললাম, পুষ্প বললাম। এরপর কি, পুষ্পের যে বিভিন্ন অংশগুলো আছে, যেটা থাকে কি, বৃতি থাকে, দল থাকে, পুংকেশর এবং হচ্ছে স্ত্রীকেশর। পুষ্পের সবচেয়ে বাইরের অংশটা যেটা হচ্ছে বৃতি। তো এই ক্ষেত্রে পুষ্পপুট বলা হচ্ছে কেন, আমরা টাইফেসি যখন পড়েছি তখন সেখানেও পড়েছিলাম পুষ্পপুট, তখন আমরা বলে দিয়েছিলাম, বলতে পারো তো পুষ্পপুট মানে কি। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি যে পুষ্পপুট হচ্ছে যখন কিনা বৃতি এবং দল, যে সমস্ত ক্ষেত্রে বৃতি এবং দলকে আলাদা করা যায় না, সেটাকে বলা হয় পুষ্পপুট বলা হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও বৃতি এবং দলকে আলাদা করা যায় না, সেক্ষেত্রে এটা হচ্ছে পুষ্পপুট বা পেরিয়ান্থ বলা হয়। তো এখানে পুষ্পপুট হচ্ছে 6টি, ঠিক আছে। পুষ্পপুট 6টি, 2 আবর্তে সজ্জিত, ঠিক আছে, এবং শক্ত চর্মের ন্যায় স্থায়ী, ঠিক আছে। যে এখানে পুষ্পপুটটা কি 6টি করে 2 আবর্তে সজ্জিত এবং হচ্ছে কি স্থায়ী চর্মের ন্যায় শক্ত, এবং হচ্ছে ইমব্রিকেট, ঠিক আছে। বৃতি এবং দল যে ক্ষেত্রে আলাদা করা যায় না, সেটাকে বলা হচ্ছে কি পুষ্পপুট বা পেরিয়ান্থ। এবার আসো পুংকেশর। পুষ্পের তৃতীয় অবস্থাবকটা হচ্ছে কি, আমরা জানি যে পুষ্পের বাইরে থেকে যদি ভিতর দিকে যায়, এর হচ্ছে পর্যায়ক্রমে তৃতীয় অংশটাকে, তৃতীয় স্তবকটাকে কি বলা হয়, পুংস্তবক বা পুংকেশর, তাই না। আমরা যেটা বলি বোটানির ভাষায়, যদি ট্যাক্সোনমির ভাষায় যদি বলি, এটাকে অ্যান্ড্রোসিয়াম বলা হয়, অ্যান্ড্রোসিয়াম, যেটাকে আমরা সিম্বল ইউজ করি এ দিয়ে, ঠিক আছে। আর করলা, দল, সরি, করলা হচ্ছে দল, ক্যালিক্স হচ্ছে বৃতি, ঠিক আছে। করলা হচ্ছে দল, ক্যালিক্স হচ্ছে বৃতি, অ্যান্ড্রোসিয়াম হচ্ছে পুংস্তবক, আর হচ্ছে দলের এক একটা দলের এক একটা অংশকে ট্যাপাল বলা হয়, এবং হচ্ছে বৃতির এক একটা অংশকে সেপাল বলা হয়, ঠিক আছে। এই ক্লাসগুলো যখন আমরা সরাসরি করবো, তখন এই টার্মগুলো আরো বেশি ইউজ করবো, এবং হচ্ছে তোমাদেরকে হাতে কলমে দেখে শিখতে পারবো। আচ্ছা, পুংস্তবক যেটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, এবং স্ত্রীস্তবককে বলা হয় গাইনোসিয়াম বলা হয়, সেটা আমি ওই দিনও আলোচনা করেছি। তো এই ক্ষেত্রে পুংকেশর হচ্ছে 6টি। কয়টি বললাম, পুংস্তবকের ক্ষেত্রে পুংকেশর হচ্ছে 6টি পুংকেশর থাকে, এবং এক্ষেত্রে পুংকেশরটা হচ্ছে কি, এক্ষেত্রেও পুংকেশরটা হচ্ছে 2টা আবর্তে সজ্জিত থাকে, ঠিক আছে, এবং হচ্ছে কি যে নিচের দিকে যুক্ত থাকতে পারে। পুংকেশরটা কিরকম, আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে।
এই 6টা হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে কি পুংকেশর। পুংকেশরটা হচ্ছে 6টি 2 আবর্তে সজ্জিত এবং নিচের দিকে যুক্ত থাকতে পারে কিসের সাথে, গর্ভাশয়ের সাথে সংযুক্ত থাকতে পারে, এগুলো হচ্ছে। আর এটা হচ্ছে যে যেটা দ্বিপ্রকোষ্ঠী, এই যে দেখো 2টা কোষ যুক্ত, 2টা প্রকোষ্ঠ, এবং হচ্ছে দৈর্ঘ্যচ্ছেদী, লম্বালম্বি ভাবে কি বিভক্ত করা যায়, ঠিক আছে। এটা দৈর্ঘ্যচ্ছেদী এবং হচ্ছে এটা কি দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট এবং নিচের দিকে যুক্ত রয়েছে, এই যে দেখো গর্ভাশয়ের সাথে, ঠিক আছে। এটা হচ্ছে কি পুংকেশরের যেটা বললাম যে কি 6টা পুংকেশর থাকে, এটা 2 আবর্তে সজ্জিত থাকতে পারে এবং হচ্ছে কি নিচের দিকে যুক্ত, পরাগধানী দ্বিপ্রকোষ্ঠী এবং হচ্ছে কি দৈর্ঘ্যচ্ছেদী। স্ত্রীকেশর বা গর্ভপত্র, যেটাকে আমরা বলি, স্ত্রীকেশর প্রতিটা অংশ সম্পর্কে কি বলা হচ্ছে যে গর্ভপত্র বলা হয় যেটাকে, ঠিক আছে। স্ত্রীস্তবক, যেটা সর্বভিতরের অংশ একটা ফুলের সর্বভিতরের যে স্তবকটা বা 4 নম্বর স্তবকটা, সেটাকে বলা হয় যে স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম, ঠিক আছে, যেটাকে আমরা জি দ্বারা ইউজ করি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে স্ত্রীস্তবকটা, গর্ভপত্র হচ্ছে কি 3টি, ঠিক আছে। স্ত্রীস্তবকের যে প্রতিটা যে অংশটা সেটাকে হচ্ছে গর্ভপত্র বলা হয়। গর্ভপত্র বা কার্পেল, সেই কার্পেল হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং প্রতি প্রকোষ্ঠে একটি করে ডিম্বক থাকে। অনেক সময় দেখা যায় যে 2টা প্রকোষ্ঠ, যে 3টা প্রকোষ্ঠের কথা বললাম, 2টা প্রকোষ্ঠ পরবর্তীতে কি হয়, বিনষ্ট হয়ে যায়। এবং এখানে যে অমরাগুলো যে থাকে গর্ভাশয়ের ভেতরে, গর্ভাশয়ের ভিতরে অমরাগুলো যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে সেটাকে বলা হয় কি অমরা বিন্যাস, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অমরা বিন্যাসটা মূলীয় বা অক্ষীয়। যখন কিনা অমরাগুলো গর্ভাশয়ের মূলের সাথে লগ্ন থাকে বা মূল থেকে উৎপন্ন হয় মূলের সাথে, তো সেখানে বলা হয় যে মূলীয়, এবং যেটা অক্ষ থেকে উৎপন্ন হয়, সে যে অমরাগুলো উৎপন্ন হয় সেটাকে বলা হয়, সেই বিন্যাসটাকে বলা হয় অক্ষীয় অমরা বিন্যাস। তো এরকম অমরা বিন্যাস প্রায় 7 প্রকারের অমরা বিন্যাস আছে। এক প্রান্তীয়, বহু প্রান্তীয়, তারপর হচ্ছে যে মূলীয়, তারপর অক্ষীয়, মুক্তবদ্ধ, এরকম 7 প্রকারের অমরা বিন্যাস দেখা যায়। এরিকেসির ক্ষেত্রে অমরা বিন্যাসটা হচ্ছে কি মূলীয় বা অক্ষীয়, অর্থাৎ গর্ভাশয়ের মূল থেকে উৎপন্ন হয় কিংবা অক্ষ বরাবর উৎপন্ন হয়, এবং অমরাগুলো যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে সেটাকে বলা হয় অমরা বিন্যাস। তো স্ত্রীস্তবক কি বললাম যে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং হচ্ছে কি প্রতি প্রকোষ্ঠে একটি করে ডিম্বক থাকে। গর্ভাশয়টা হচ্ছে অধিগর্ভ। আমি অধিগর্ভ নিয়ে গতকাল ক্লাসে বলেছিলাম যে টাইফাসি পরিবারে আমরা কি দেখি যে গর্ভাশয়টা অধিগর্ভ। অধিগর্ভটা কি, যে ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাশয়টা উপরের দিকে থাকে, হ্যাঁ, যেটা গর্ভাশয়টা উপরে থাকে এবং গর্ভাশয়ের যে বাকি যে অংশগুলো, যেমন হচ্ছে যে পুংকেশর বলো, বলো, যে বিতি বলো, দল বলো, পুংকেশর বলো, বাকি অংশগুলো নিচের থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। মানে কি, যেমন এই ক্ষেত্রে গর্ভাশয়টা কি, এই ধরনের বিন্যাসটা হচ্ছে গর্ভাশয়ের অধিগর্ভ, যেখানে গর্ভাশয়টা কিছুটা উপরের দিকে থাকে এবং নিচের দিক থেকে বাকি অংশগুলো যেমন বৃতি, দল, পুংকেশর, এগুলো নিচের থেকে থাকে, সেগুলোকে বলা হচ্ছে, সেই বিন্যাসটাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয় বা হাইপোগাইনাস। হ্যাঁ, তো এই ক্ষেত্রে গর্ভাশয়টা কি অধিগর্ভ গর্ভাশয়, এবং গর্ভমুণ্ডটা খাটো থাকে বা অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকতে পারে। গর্ভাশয়ের যে উপরে যে মাথার দিকে যে অংশটা, সেটাকে কি বলা হচ্ছে যে গর্ভমুণ্ড, আর এই অংশটা গর্ভদণ্ড বা স্টাইল বলা হয়। আর এটা হচ্ছে স্টিগমা কিংবা গর্ভমুণ্ড, এই অংশটাকে কি বলা হচ্ছে স্টিগমা কিংবা গর্ভমুণ্ড বলা হয়। আর এটা হচ্ছে স্টাইল বা গর্ভদণ্ড, আর হচ্ছে গর্ভাশয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি ফলটা কিরকম, ফল বা ফ্রুটটা কিরকম, এটা ফলটা হচ্ছে বেরি কিংবা, ও আচ্ছা ছবি একটা ড্রপ করে গিয়েছে, আমি ছবি আঁকবো, এটা বলে নিচ্ছি। বেরি বা তন্তুময় ড্রুপ বলা হয়। তো দেখা যায় যে নারিকেল যেহেতু পড়ছি, আমরা বলছি যে এরিকেসির ক্ষেত্রে দেখা যায় যে বাইরের কে ধরনের দেখা যায় যে আঁশ জাতীয়, তাই না, তন্তুময় আঁশ বলেছি, যেটা আঁশ, তাই না, নারকেলে দেখা যায় বাড়ি দিকে কি থাকে, আঁশ থাকে একটা, বাইরের আবরণটা যেরকম হোক, একটা ভেতরে
যে দুইটা ত্বক থাকে, মধ্যত্বক এবং অন্তত্বক, তিনটা ধরনের ত্বক থাকে, বহিত্বক, মধ্যত্বক এবং কি থাকে, অন্তত্বক থাকে, এবং ভেতরে একটা এন্ডোস্পার্ম বা শ্বাস বা যেটা বড় শস্য থাকে, ঠিক আছে। এবং যে রসালো ফলত্বক, যেটা যেটা কি বলা হচ্ছে, বেরির ক্ষেত্রে বলা হচ্ছে যে ভেতরে দুইটা প্রাচীর, মধ্যত্বক এবং অন্তত্বক মিলে একটা রসালো প্রাচীর তৈরি করে, ভেতরে যে রসালো অংশ থাকে সেটা হচ্ছে বেরি বলা হয়। আর তন্তুময় ড্রুপের ক্ষেত্রে হচ্ছে যে ভেতরে একটা কি থাকবে, এন্ডোস্পার্ম বা শ্বাস থাকবে, এবং হচ্ছে তিনটা ত্বক থাকে, ঠিক আছে, যে বহিত্বক, অন্তত্বক এবং মধ্যত্বক। যে বাইরে আঁশ হচ্ছে নারকেলের ক্ষেত্রে এটা দেখা যায়। যে তো এক্ষেত্রে ফলটা হচ্ছে যে বেরি কিংবা তন্তুময় ড্রুপ। আর আমরা জানি যে ডিম্বক কাকে বলে। আর ফলটা কি, নিষিকের পরে গর্ভাশয়টা পরিপূর্ণভাবে বিকশিত হয়ে কি তৈরি করে, যে গর্ভাশয়ের নিষিকের পরে গর্ভাশয়টা যে বিকশিত পরিপূর্ণ নিষিকোত্তর যে পরিপূর্ণ গর্ভাশয়টা তৈরি হয়, বিকশিত এবং পরিপূর্ণ, সেটাকে বলা হয় ফল বলা হয়। আর নিষিক্ত ডিম্বাণু, নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বাণুটাকে বলা হয় বীজ বলা হয়। আর ডিম্বকটা কি তাহলে, ডিম্বকটা হচ্ছে যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে যে ম্যাগাস্পোরেঞ্জিয়াম থাকে, সেই ম্যাগাস্পোরেঞ্জিয়ামটার মধ্যে কি তৈরি হয়, ম্যাগাস্পোরেঞ্জিয়ামটাই হচ্ছে ডিম্বক। এই ম্যাগাস্পোরেঞ্জিয়ামের মধ্যে থাকে ম্যাগাস্পোর, এই ম্যাগাস্পোর থেকে ভ্রূণথলি বলো বা স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়, যার মধ্যে এই ডিম্বকটা থাকে, ঠিক আছে। সপুষ্পক উদ্ভিদের ম্যাগাস্পোরেঞ্জিয়ামটাই হচ্ছে কি ডিম্বক, এবং নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বাণুকে বলা হচ্ছে বীজ বলা হয়। তো এই ক্ষেত্রে বীজটা কিরকম, ফলটা তো আমরা জানলাম, বীজটা হচ্ছে সস্যল বীজ থাকে। বীজটা কিরকম, এই ক্ষেত্রে বীজটা হচ্ছে সস্যল বা তৈলযুক্ত, সস্যল তৈলযুক্ত, ঠিক আছে, তৈলযুক্ত। এবং ভ্রূণটা কিরকম, ভ্রূণটা হচ্ছে কি ক্ষুদ্র, ঠিক আছে। এটা হচ্ছে এই ইয়ার সাধারণ বৈশিষ্ট্য। আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বো, ফাইলোজেনি পড়বো, তার আগে আমি আরো দুইটা তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। পাশাপাশি আঁকলে মনে হয় ভালো করে বুঝতে পারবে। আমি এটা কি আঁকছি, পুষ্প প্রতীক আঁকছি, ঠিক আছে। সেখানে আমি গর্ভাশয়ের পদ্ধতিটা এর ভিতরে দেখিয়ে দিব। যেহেতু এটা হলো কি বলেছি এক লিঙ্গ, তাহলে পুং এবং স্ত্রীটা কি, পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ আলাদা হিসেবে থাকে, তাই না, আলাদা। এইটা কি মাতৃ অক্ষ, তাই না। আমি পুষ্পপ্রতীক সম্পর্কে বলেছি তোমাদেরকে যে মাতৃ অক্ষের সাপেক্ষে পুষ্পের বিভিন্ন অংশ, যেমন ধরো হচ্ছে মঞ্জুরি, মঞ্জুরি পত্র বা উপমঞ্জুরি পত্র, ব্র্যাক বা ব্যাকটিরিয়ল বলা হয় যেটাকে, তারপর মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, বা হচ্ছে যে উপপত্র, বীতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর, যে চিহ্নের সাহায্যে বা চিত্রের সাহায্যে দেখানো হয় মাতৃ অক্ষের সাপেক্ষে, সেটাকে বলা হয় পুষ্প প্রতীক বলা হয়। তো আগে এটাতে যদি মাতৃ অক্ষ না থাকে তাহলে তো হবে না, তাই না। কি বলেছি, দুই আবর্তে সজ্জিত বলেছি, তাই না।
এটা হচ্ছে কি স্ত্রী পুষ্পের ছবি আঁকতেছি, ভিতরে এটা কি এই অংশটাকে বলা হচ্ছে কি বলা হয় গর্ভাশয় বলা হয়। ঠিক আছে, এটা গর্ভাশয় পর্যন্ত কয় প্রকোষ্ঠ বলেছি? গর্ভাশয়টা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় বলেছি। ঠিক আছে, গর্ভাশয়ের প্রকোষ্ঠ সংখ্যা কটা? 3 প্রকোষ্ঠ বলেছি যে কোনো কোনো ক্ষেত্রে 2টা প্রকোষ্ঠ পরবর্তীতে বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, বোর্ডে আসলে আঁকাটা অতটা সোজা না, এই কালার এগুলো একটু কালার করে দিলে বোঝা যায় ঠিক মতো। ঠিক আছে, তো দেখা যাচ্ছে কি এইগুলো হচ্ছে গাঢ় করে দিলাম। তো ভেতরে কি করেছি আমি ভেতরে ছবিটা একটু দেখাচ্ছি, দেখো। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়টা, এবং হচ্ছে গর্ভাশয় 2টা প্রকোষ্ঠ পরবর্তীতে বিনষ্ট হয়ে যায়, এবং হচ্ছে অম্রাবিন্যাসটা অক্ষীয় বা মূলীয় অম্রাবিন্যাসটা দেখা যায়। এক্ষেত্রে এটা হচ্ছে গর্ভাশয়ের পশ্চচ্ছেদ। ঠিক আছে, এটা ভিতরে গর্ভাশয়ের পশ্চচ্ছেদ এবং হচ্ছে স্ত্রী পুষ্পের এটা এখন আসো পুষ্পটা রাখি। এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এখানে জায়গা হবে না হয়তো। এটা মাতৃ অক্ষ। ঠিক আছে, কি বলেছে এখানে পুংকেশর হচ্ছে কয়টি থাকে? 6টি করে থাকতে পারে, এখানে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে যে পুংকেশর গুলো ছবি হচ্ছে, এটা হচ্ছে পুংকেশর ইয়ার ছবি। পুংকেশরের 6টা কয়টা থাকে এখানে বলেছি যে 6টা করে পুংকেশর থাকে এখানে ইয়াটাতে। বোর্ডে কিন্তু ইয়া করে আঁকা যাচ্ছে না, যার জন্য তোমরা তো খাতা ইজিলি মুভ করতে পারবে, সেক্ষেত্রে তোমরা সুন্দর করে আরো আঁকতে পারবে সুন্দর করে। ঠিক আছে, এটা একটু ছোট হয়ে গেছে, মুছে দিলাম, সবগুলো সমানই হবে দীপকোষ্ঠে এবং হচ্ছে ইয়াটা। এটা হচ্ছে কি পুংকেশর, 6টা পুংকেশর এগুলো। তাহলে সেই হিসেবে কি হলো, এটা পুংকেশরের ছবি এঁকে দিলাম। একটা পরে একটা রেকিলা আছে, যেটা একটা লাস্ট ছবি একটা আমি এঁকে দিচ্ছি, একটু দেখো যে রেকিলা। এইগুলো সবগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল খাতার জন্য কিন্তু দরকার, আদারওয়াইজ কিন্তু খুব একটা মানে এখানে শুধু যদি পড়তে ইয়া করো, যে লিখতে যদি চাও তাহলে হচ্ছে মানে আলাদা করে যদি আসে যে পুষ্প বিন্যাসটা আসে। ঠিক আছে, ছবি আসতে গেলে যদি এমনি পরীক্ষার প্রশ্ন আসে, পরীক্ষা এটা হচ্ছে একটা রেকিলা, আমি সংক্ষেপে এঁকে দিলাম। ঠিক আছে, রেকিলা একটা ছড়া যেটা দেখা যাবে। তো যেটা হচ্ছে তোমরা যখন ছবি আঁকবে রিটেনের জন্য, তোমাদের থিওরি পরীক্ষার জন্য, তখন দেখা যাবে যে হয়তো বাচ্চা বেশি এই পুষ্পপতিকের ছবি আসবে না, পুষ্পপতিকের ছবি তোমাদের প্র্যাকটিক্যাল খাতার জন্য। আর যেটা আসবে পরীক্ষার জন্য আসতে পারে যে খুব কম ক্ষেত্রে আসে যে গর্ভাশয়ের পচ্ছেদ আসে, এবং হচ্ছে কি বা স্ত্রী পুষ্পের লম্বচ্ছেদ বা পুষ্প বিন্যাসের ছবি আসে, এবং হচ্ছে বিভিন্ন পরিবারের মধ্যে পার্থক্য আসে। তো সেই হিসেবে এরিগেসি পরিবারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পরিবার।
আমি এটা মানে সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো পড়েছি, ছবি আঁকলাম। এখন হচ্ছে যে আর যেটা কি জিনিস বাকি আছে বলা হয়নি তোমাদেরকে, গুরুত্বপূর্ণ উদ্ভিদটা পড়বে এবং উদ্ভিদের গুরুত্ব পড়বে উদ্ভিদ সমূহের। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ফাইলোজেনি পড়াবো, আর হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। অলরেডি বৈশিষ্ট্যের মধ্যে আমি শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়েছি, তারপর আবার বলছি যে এই পরিবারের উল্লেখযোগ্য যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আছে এটাও কিন্তু প্রশ্নে আসে, শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো এই উদ্ভিদের। তো যেটা হচ্ছে যে কাণ্ডটা, উদ্ভিদটা কি বৃক্ষ বা গুল্ম হতে পারে, কাণ্ড অশাখ, এবং একটা স্পেশাল বৈশিষ্ট্য বলেছি যেখানে যে কাণ্ডের মধ্যে যে পাতা যদি ঝরে যায় তখন ঝরে পড়া পাতার যে একটা চিহ্ন থাকে লিফ স্কার, সেটা দেখা যায়, যেটা এই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে যে পাতা অনেক লম্বা হতে পারে এবং হচ্ছে পাতাতে গভীরভাবে অনেক ক্ষেত্রে ক্রীড়া কর্তৃত্ব থাকতে পারে এবং হচ্ছে কচি পাতা গুটিয়ে থাকে, যেটাকে বলা হয় পিকেট বলা হয়। ঠিক আছে, এটা একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। আরেকটা শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে পুষ্পবিন্যাস, যেটা যে সরল বা যৌগিক স্পেডিক্স দেখা যায় এবং এক বা একাধিক স্পেড, যেটা ব্র্যাক সদৃশ্য, যেটা ছবিতে এঁকে দেখেছি, স্পেড দ্বারা এটার কি পুষ্পমঞ্জরিটা আবৃত থাকে। ঠিক আছে, এটাও একটা এর বিশেষ বৈশিষ্ট্য। আরেকটা যেটা হচ্ছে পুষ্পপুট 6টি, 2 আবর্তে সজ্জিত, শক্ত, চর্মবৎ এবং হচ্ছে কি ইমব্রিকেট টাইপের। ইমব্রিকেটও কিন্তু একটা পুষ্পবিন্যাসের একটা যেটা যে যখন দুইটা করে 2 আবর্তে যেটা হচ্ছে দুইটা একটা দুইটা অংশের ভেতরে থাকে। আমি ইমব্রিকেটটা আর একদিন বলবো, ভালভেট বলো, ইমব্রিকেট বলো, তারপর হচ্ছে যে ভেক্সিলারি বলো, এগুলো বিভিন্ন বিন্যাস আছে, সেটা আরেকদিন ডিটেলসে বলবো। তো এক্ষেত্রে হচ্ছে যে ইমব্রিকেট আর পুষ্প হচ্ছে কি 6টি, 2 আবর্তে সজ্জিত, উপপত্রবিহীন। আর স্ত্রী পুষ্পের ক্ষেত্রে হচ্ছে যে গর্ভাশয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য, এক্ষেত্রে হচ্ছে 3টা থাকে, গর্ভপত্র 3টা, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, যেটা পরবর্তীতে 2টা প্রকোষ্ঠ বিনষ্ট হয়ে যায়। এবং আরেকটা কি আর বললাম, যেটা গর্ভমুণ্ডটা খাটো এবং অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকতে পারে। এবং অমরা যে বিন্যাসটা যেটা দেখা যায় সেটা হচ্ছে মূলীয় বা অক্ষীয়। এক্ষেত্রে বীজটা, ফলটা হচ্ছে কি ড্রুপ, তন্তুময় ড্রুপ কিংবা বেরি, আর বীজটা হচ্ছে শস্য ক্ষুদ্র ভ্রূণ থাকে। এই হচ্ছে এই পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্য। লাস্ট পয়েন্টে আমরা চলে আসছি, যেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে যেটা ফাইলোজেনি, বা খুব সংক্ষেপে যদি বলি যে ফাইলোজেনিটা কি, তোমাদের সেকেন্ড ইয়ারের বইতে মনে হয় ফাইলোজেনিটা নাই, এটা অন্য একটা বই থেকে দেখা হচ্ছে, যেটা বলছি যে ফাইলোজেনিটা যেটা হচ্ছে যে অনেক বিজ্ঞানী মনে করেন যে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরিকেসি পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কাস্টল যে স্বভাবটা দেখা যায়, যেটা বৃক্ষ বা কাস্টল স্বভাব, সেটা একবীজপত্রীর একটা অনন্য বৈশিষ্ট্য বা একটা উন্নত বৈশিষ্ট্য সেটা একবীজপত্রীর ক্ষেত্রে। আরেকটা যেটা জিনিস যে অনেক বিজ্ঞানী এর মধ্যে বলেছে যে এটা লিলিয়েলিস, লিলিয়েলিস একটা বর্গ আছে, সেটা থেকে সেই বর্গের কাস্টল স্বভাব থেকে, যে লিলিয়েলিস, কোন বিজ্ঞানী বলেছেন যে এই পরিবারটা, এরিকেসি পরিবারটা লিলিয়েলিস বর্গের যে কাস্টল সদস্য আছে সেখানে সেটার সাথে সাদৃশ্যযুক্ত, বা সেখান থেকে উৎপত্তি লাভ করেছে, এবং এখান থেকেই তার যে বিবর্তিত যে প্রান্তিক বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে এসেছে এই এরিকেসিতে। কিন্তু এই এরিকেসি পরিবারের অনেকগুলো সদস্যের গর্ভপত্র যেটা রয়েছে, মুক্ত গর্ভপত্র থাকায় অনেক বিজ্ঞানী এটাকে মনে করেছে যে এটা কি, যে এটা হচ্ছে যে আলাদা একটা পরিবার, যেটা লিসি থেকে ডিফারেন্ট একটা, যে একই পূর্বপুরুষ থেকে আলাদা একটা লাইনে এরিকেসি পরিবারটার উৎপত্তি হয়েছে, সেটা লিলিয়েলিসের অন্তর্ভুক্ত না। এই মুক্ত গর্ভপত্র থাকার কারণে অনেকে এটা মনে করেছে যে এই ইয়ার ক্ষেত্রে, এরিকেসির ক্ষেত্রে। আধুনিক বিজ্ঞানী যদি বলো যে কনকুইস্ট তাক্তাজান, তাদের মতে হচ্ছে যে এটা সম্পূর্ণ একটা আলাদা, এই এরিকেসি পরিবারটা সম্পূর্ণ একটা আলাদা বর্গ এরিকেলিসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো সেই হিসেবে বলা যায় যে এটা ফাইলোজেনি হিসেবে বলা যায় যে এরিকেসি বর্গটা হচ্ছে এরিকেলিস থেকে, আধুনিক বিজ্ঞানীদের মতে, কনকুইস্ট এবং তাক্তাজানের মতে এটা এরিকেলিস বর্গের অন্তর্ভুক্ত এরিকেসি পরিবারটা। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এই পরিবারের ফাইলোজেনি। আমরা আলোচনা করলাম উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে, গুরুত্বপূর্ণ উদ্ভিদের কিছু নাম জানলাম, শনাক্তকারী বৈশিষ্ট্য, ফাইলোজেনি জানলাম। তো এটা আজকে এই পর্যন্ত থাকুক। এই এরিকেসি পরিবারের আমাদের উল্লেখযোগ্য যেটা আমরা পড়লাম যে কোকোস নুসিফেরা, প্র্যাকটিক্যালি হয়তো আমরা এখান থেকে কোকোস নুসিফেরাটা করতে পারি। আমরা সাধারণত দেখি যে পরিবারগুলো আমাদের জন্য অ্যাভেলেবেল, যে স্পেসিমেনগুলো অ্যাভেলেবেল, যেটা আমরা সহজে পাই, আমরা সাধারণত সেগুলো দিয়েই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে থাকি। ঠিক আছে, তো যদি পসিবল হয়, তোমরা যদি পারো এই কোকোস নুসিফেরার আমরা যখন প্র্যাকটিক্যাল করি তখন সেটা কি করি, একটা গাছের পাতা ফুল সহ নিয়ে আসি। তো এত বড় গাছের পাতা ফুল ফল নিশ্চয়ই আমরা পাবো না, হয়তো এটা করবো না, খাতায় থাকতে পারে প্র্যাকটিক্যালি, কিন্তু থিওরির জন্য অবশ্যই পড়বে। তো দেখা যায় যে বিভিন্ন উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ পরিবারের পার্থক্য আসে।
তো সেই হিসেবে এটা অন্য একটা ধরো যে জিঞ্জিভারেসির সাথে পার্থক্য বলো, এরিকেসির বা লিলিয়েসির সাথে এরিকেসির পরিবারের পার্থক্য, এরকম আমরা যখন সবগুলো পরিবার পড়া শেষ হবে তখন আমরা নিশ্চয়ই পার্থক্যগুলো সম্পর্কে জানতে পারবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা আরেকটা গোত্র নিয়ে আলোচনা করবো একবীজপত্রীর। খুব সম্ভবত নেক্সট ক্লাসে আমরা লিলিয়েসি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এটা আমরা অ্যাকর্ডিং টু সিলেবাস অনুযায়ী যাচ্ছি। টাইফাসি পড়লাম, এরিকেসি পড়লাম, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ লিলিয়েসি পড়বো। তো তোমরা ভালো থাকো সেই পর্যন্ত। সবার জন্য অনেক শুভকামনা, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফিজ।